সুপ্রিয় দর্শক, চ্যানেল জেড এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর প্রায় 4 মাস অতিক্রান্ত হলো, কিন্তু এই 4 মাসে ভারতের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি তা একেবারেই বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছেন তাদের একেবারে বিপরীত মুখে অবস্থান করছে। তারা যেন কোনো অবস্থাতে এই যে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছেন এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। আর মেনে নিতে পারছেন না বলেই এই অন্তর্বর্তী সরকারকে তারা বিভিন্নভাবে বিব্রত করার জন্য নানামুখী কার্ড খেলে যাচ্ছেন। কখনো হিন্দু কার্ড, কখনো ট্রাম্প কার্ড, কখনো বা আবার যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকেও নিয়েও পড়ছে মূলত ভারতীয় সরকার। এবং সেখানে যে সমস্ত গণমাধ্যম আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে বাংলাদেশের বিভিন্ন যা ঘটে না এইরকম কোনো বিষয় নিয়ে সেখানে ফলাও করে প্রচার করা হয়। তো এইটা কিন্তু কোনো অবস্থাতেই আমরা সাম্প্রদায়িক উস্কানি কিংবা সাম্প্রদায়িক বিষয় হিসেবে আমরা ধরতে পারি না। এটা মূলত আমরা দেখতে চাই যে এটা একেবারেই ভারত এবং শেখ হাসিনার মধ্যে গত 15 বছর এবং তারও একটু আগে থেকে যদি আমরা বলি 1-11 যে মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় এসেছিলেন সেই সময়টা থেকেই যদি আমরা ধরি 17 বছর, বিগত 17 বছর বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তাদের সঙ্গে ভারতের সরকারের যে রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশ থেকে তারা কি পরিমাণ সুবিধা পাচ্ছে এই সব সুবিধার ক্ষেত্রে তারা এখন বঞ্চিত হচ্ছে। আর এই বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু ভারত সরকার মূলত বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাদেরকে ব্যতিব্যস্ত রাখছে বিভিন্ন কারণে। আমরা যদি 15 বা 17 বছরের একটা হিসাব দেই, যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যখন এখানে ক্ষমতায় বিভিন্নভাবে এনে বসানো হলো, আমরা সেই বলি 1-11 ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রও কিন্তু ছিল ভারতের একটা নীল নকশার অংশ। যে তারা তখন থেকেই ভেবেছে যে বাংলাদেশে এমন একটা সরকার তারা প্রতিষ্ঠিত করতে চায় যাদের মাধ্যমে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়। কেননা ভারত তারা যেভাবেই হোক না কেন অর্থনৈতিক দিক থেকে একটা পর্যায়ে চলে যেতে চায়, তারা 4 নম্বর থেকে 3 নম্বর এইরকম ভাবে এগিয়ে যেতে চায়। কিন্তু সেটা করতে গেলে বাংলাদেশে এইরকম একটা সরকার দরকার যে সরকারকে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন বিগত সরকার থাকার কারণে এখানে আমাদের এখানে ভারতের অবৈধভাবে বসবাসকারী এখানে যারা কাজ করে, চাকরি করে, বিভিন্ন বাইং হাউসে, গার্মেন্টস সেক্টরে কাজ করে, এইরকম প্রায় 26 লক্ষ ভারতীয় নাগরিক আছে যারা অবৈধভাবে কাজ করে এবং এখান থেকে বছরে প্রায় $10 বিলিয়ন তারা নিয়ে যায়। অথচ বাংলাদেশের যে সমস্ত মানুষ বাইরে চাকরি করে তারা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স আনে, কখনো কখনো তারা বাড়ি ঘরের সমস্ত সয় সম্পত্তি বিক্রি করেই কিন্তু তারা বিদেশে যায়। তারা যে সমস্ত রেমিটেন্স আমাদের এখানে পাঠায় তার পরিমাণ কিন্তু খুব বেশি নয়, 24 থেকে 25 বিলিয়ন ডলার। সেখান থেকে $10 বিলিয়ন ভারতীয় এই নাগরিকরা নিয়ে যায় এবং সেটা কোনো ব্যাংকিং চ্যানেলে তারা নেয় না, নিয়ে যায় তারা হুন্ডির মাধ্যমে। তো এই হুন্ডির মাধ্যমে নিলেও বাংলাদেশ কিন্তু এখানে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়। যদি ব্যাংকিং চ্যানেলে যেত তাহলে এখান থেকে তাদের ট্যাক্সটা পর্যন্ত পেয়ে যেত বাংলাদেশ সরকার, সেটাও দেওয়ার প্রয়োজন হয় নাই। বিগত যে সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনার সরকার, তারা এই কাজটি করেছে, এই সুযোগটা ভারতকে দিয়েছে। তারপরে শুধু যে এইখানে দিয়েছে, ভারতের সঙ্গে কিন্তু আমাদের একটা ট্রেড ডেফিসিট রয়েছে যে বাংলাদেশে ভারত এখানে $14 বিলিয়ন রপ্তানি করে থাকে আর বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র $2 বিলিয়ন। এটাও তারা ক্রমান্বয়ে বাড়িয়ে তুলেছে। আর এর পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত বড় বড় প্রজেক্ট হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপালে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এইভাবে আরও, তারপরে আদানিকে দিয়ে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আমরা বাংলাদেশ আমদানি করে থাকে, এখানেও একটা বড় ধরনের ক্ষতি বাংলাদেশের হয়ে গেছে। বাংলাদেশ ইতিমধ্যেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই আদানির সেই বিদ্যুৎ চুক্তি যেটা বিগত সরকারের সময় ছিল সেটা রিভিউ করতে যাচ্ছে। কেননা প্রথম চান্সে আদানিকে সুবিধা দেওয়ার জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে হয়েছে বাংলাদেশকে 18 টাকা 87 পয়সা দিয়ে। এইটা এখন যখন রিভিউ করতে যাচ্ছে একই ভারতের কাছ থেকে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে 8 টাকা 2 পয়সা দিয়ে। আবার নেপাল থেকে যে বিদ্যুৎ আমরা আনি সেটাও কিন্তু 7 টাকা 20 পয়সা
দরে আমরা আনি। তা এই যে দ্বিগুণেরও বেশি পরিমাণ অর্থ ভারতকে দিতে হচ্ছে, এবং এই আদানি হচ্ছে মোদির একেবারে ট্রেজারার হিসাবে কিন্তু আমরা জানি, যে কারণে আদানিকে টাকা দেওয়ার অর্থই হচ্ছে মোদিকে টাকা দেওয়া। আর মোদি সুস্থ থাকলে বা কোনো রকম ক্ষুব্ধ না থাকলে বাংলাদেশে যে সরকার থাকবে সেও ভালো থাকবে। এবং যে জন্য বলা হয়ে থাকে, শেখ হাসিনা নিজেই কিন্তু বলতেন যে ভারতকে যে পরিমাণ অর্থ সম্পদ দেওয়া হয়েছে সেটা ভারত সারা জীবন মনে করবে, তার কারণ এত পরিমাণ কেউ আর সুযোগ সুবিধা তাদেরকে দেয় নাই। এরপরে অনেকটা বিনা শুল্কে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু তারা ট্রানজিট নিয়ে যাচ্ছে, এবং এইখান থেকে যে পরিমাণ অর্থ সম্পদ তারা অর্জন করে, বেনিফিট পায়, এইটা তো বর্তমান সরকার দিচ্ছে না। যে কারণে বর্তমান সরকারের সঙ্গে ভারতের একেবারে যেন দা কুমড়ার একটা সম্পর্ক বিরাজ করছে। বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু চট্টগ্রাম যে বন্দর, সেই বন্দরেও তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, এবং তারা ক্ষমতা থেকে যাওয়ার আগে মংলা বন্দরের নিয়ন্ত্রণ পর্যন্ত ভারতকে দিয়ে গেছে। এত সুযোগ সুবিধা যখন দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই যাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলো ভারত সরকার পাইতো সেটা তো একেবারেই না চাইতে পাওয়ার মতো, এবং এত বেশি বেনিফিট, যে বেনিফিটে এখন হাত দিয়েছে বর্তমান এই অন্তর্বর্তী সরকার। যে কারণে ভারত সরকার যেভাবেই হোক না কেন এই বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে কিন্তু চড়াও হয়েছে। এই কারণেই এখানে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, তাদের উপরে যে এই চট্টগ্রামে হাজারি গলির উপরে নাকি একটা হামলা হয়েছে, সেখানে তারা দেখাচ্ছে যে বাবা বানারস নামে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তারা দেখাচ্ছে যে সেখানে নাকি 50 জন হিন্দুকে হত্যা করা হয়েছে, 50 জন নারীকে 6 জন নারীকে সেখান থেকে উঠাই নিয়ে অপহরণ করা হয়েছে এবং তাদের উপর নির্যাতন করা হয়েছে, যেটা একেবারে ডাহা মিথ্যা। এবং সেখানে মাঝে মধ্যেই তাদের দু একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেন, যে তারা এখানে নাকি এমন অবস্থা হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে থাকছে না, তাদের উপরে নাকি গণহত্যা চালানো হচ্ছে, এই কারণে বাংলাদেশকে তারা 2 টুকরো পর্যন্ত করতে চায়, এমনই একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন জেনারেল বক্সি, যিনি 1971 সালে কমিশন লাভ করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশকে নাকি তারা স্বাধীন করে দিয়েছিল, এবং সেই সময় পাক হানাদার বাহিনী, যারা পাক হানাদার বাহিনীর হাতে 3800 ভারতীয় সৈন্য নিহত হয়েছিল, এটা তারা বলতে চাচ্ছে। এবং এইটা দেখিয়ে যে তারা যা কিছু করবে বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে। তারা বলছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি, অতএব এখন বাংলাদেশকে পারলে আবার তারা আর একটা নতুন নকশা তৈরি করে দিতে পারে। যে কারণে তারা মানে এই বক্সি এমন একটি কাজ করেছে, বাংলাদেশের যে ম্যাপ আছে, যে মানচিত্র, সেই মানচিত্রকে দ্বিখণ্ডিত করে একটা হিন্দু দেশ বানিয়ে দিয়েছে আর একটা বাংলাদেশ বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একজন সাবেক সেনা কর্মকর্তা এই ধরনের টুইট করতে পারেন কিনা সেটা এখন বিচারের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানাবো। তার কারণ বাংলাদেশের যে সমস্ত ঘটনা এখন ঘটানো হচ্ছে, এটা কোনো সংখ্যালঘু ইস্যু নয়, সনাতন ধর্মের উপরে কোনো হামলার বিষয়ও নয়, এটা স্রেফ রাজনৈতিক এবং অর্থনৈতিক। এই অর্থনৈতিক ফায়দাটা ভারত নিতে পারছে না বলে আজকে তারা বাংলাদেশের উপরে চড়াও হয়েছে। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। ততক্ষণ চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন।